আমরা লাস্ট ক্লাসে তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ পড়ে গেছিলাম। তো তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ কি, কাকে বলি, এগুলো আমরা পড়ে গেছিলাম। এখন প্রশ্ন হইতেছে, আমরা যে আলোগুলা চোখে দেখি, যেমন ধরো লাল আলো, নীল আলো, বিভিন্ন বর্ণের আলো দেখি না, লাল, নীল, সবুজ, বেগুনি, বিভিন্ন বর্ণের আলোই তো আমরা দেখি। বিশেষ করে যদি পূজাতে যাই, বিভিন্ন লেজার লাইট দেখছো না, বিভিন্ন কালারের, তো বিভিন্ন কালারের আমরা লেজার লাইট দেখি। তো এই লাল নীল আলোগুলাই কি শুধু তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ? তার বাহিরে কি আর কোনো তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নাই যেগুলারে আমরা চোখে দেখি না? এরকম আরো অনেক তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ আছে যেগুলারে আমরা চোখে দেখি না। যেমন ধরো আমাদের রিমোট থেকে কি বাহির হয়? ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। তারপর ইভেন আমাদের শরীর থেকেও কিন্তু রশ্মি বিকিরণ হয়, যেটা আমরা বডি আয়ার বলি। কি আয়ার? বডি আয়ার। বুঝতে পারছি। তারপরে মনে করো যে সূর্য থেকে কি আসে? অতিবেগুনি রশ্মি। এটাকে আমরা চোখে দেখি? চোখে দেখি না। তো এটাও কিন্তু একটা তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। তারপর আমাদের যখন এক্সরে করতে যাই, এক্সরে মেশিন থেকে কি বাহির হয়? রঞ্জন রশ্মি বা এক্সরে রশ্মি। এটাও কিন্তু আমরা চোখে দেখি না। আমাদের একটা প্লেটের উপরে নিয়ে শোয়ায়, তারপরে কতটুকু পরে বলে আবার উঠে যান, মানে মানে কোন রশ্মি পড়লো নাকি পড়লো না, এগুলা কি তুমি বুঝো? তো এর মানে রঞ্জন রশ্মিও কিন্তু আমরা চোখে দেখি না। তাহলে এই যে রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এগুলোও কিন্তু তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এগুলারে কিন্তু আমরা চোখে দেখি না। এর মানে আমাদের দৃশ্যমান বিভিন্ন বর্ণের আলোক রশ্মি ছাড়াও আরো আলোক রশ্মি আছে বা আরো তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ আছে যাদের আমরা চোখে দেখি না। তো এবং তাদের কি তরঙ্গ দৈর্ঘ্য একই রকম না, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কে কি আছে? পার্থক্য আছে। তো এইগুলোও আমাদের তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। এই তাদের তরঙ্গ দৈর্ঘ্যের এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের উপর ভিত্তি করে তাদের পর্যায়ক্রমে সাজানো হয়েছে। আর এই পর্যায়ক্রমে সাজানো হয়েছে এবং এই সাজানো যে আমরা চারটা পাইটারই বলা হয় কি তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী। তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী। তো এই বর্ণালী কথাটার ইংরেজিতে কি বলি আমরা? স্পেকট্রাম। যেটা সর্বপ্রথম বলছিল বিজ্ঞানী নিউটন। সে প্রিজমের মধ্যে, ওই দেখো 9-10 এর তোমাদের বইয়ের প্রথম পেজে দেখতেছেন এরকম একটা চিত্র ছিল না? একটা প্রিজমের মধ্যে একটা সাদা আলো আইসা পড়ে। কি আলো আইসা পড়ে? সাদা আলো আইসা পড়ে, কিন্তু বাহির হওয়ার সময় কি বাইর? লাল, নীল, বেনি আসহ কলা, লাল, নীল, সবুজ, বিভিন্ন বর্ণের আলো বাহির হয়ে যায় না? হ্যাঁ। তো ওই প্রিজমের মধ্যে উনি এই পরীক্ষাটা করছিল, দেখছিল যে এইদিকে একটা সাদা বর্ণের আলো আসলে, সূর্য থেকে যদি একটা আলোক রশ্মি এসে পড়ে, দেখা যায় এইদিকে বিভিন্ন বর্ণের আলোক রশ্মি পাওয়া যায়। তো এই উইটারে এই বিভিন্ন বর্ণের আলোক রশ্মি যে পাওয়া যায় বা বিভিন্ন বর্ণের যে সমাহার, এটারে উনি বলছিল, বিজ্ঞানী নিউটন বলছিল যে কি স্পেকট্রাম, যেটার পরবর্তীতে বাংলা করা হয়েছে বর্ণালী। ঠিক আছে, বর্ণালী। তো এখন আমরা মূলত আজকে পড়তে চাইতেছি তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী। তো তাড়িৎ-চুম্বকীয় বর্ণালীটা কি? তাড়িৎ-চুম্বকীয় বর্ণালীটা হইতেছে আমাদের যে তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ যে বললাম, বিভিন্ন বর্ণের আলো, বা যেমন ধরো অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, তারপরে গামা রশ্মি, তো এই ধরনের যত রশ্মি আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের উপর ভিত্তি করে আমরা পর্যায়ক্রমে সাজাই, আর এটারই বলা হয় তাড়িৎ-চুম্বকীয় কি বর্ণালী। তো তাড়িৎ-চুম্বকীয় বর্ণালীটা আমরা তরঙ্গ দৈর্ঘ্যের উপর দেখো। তাহলে তাড়িৎ-চুম্বকীয় বর্ণালীতে কারা কারা তার অন্তর্গত? তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী, তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী। তো এই তাড়িৎ-চুম্বকীয় বর্ণালী তৈরি করছি কিসের ভিত্তিতে, বা তৈরি করি কিসের ভিত্তিতে? তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে। তো এটারে আমরা গরমে, এটার এইভাবে মনে রাখবো, গরমে, এটা আমি আগে একবার লেখা দিছিলাম, গরমে রঞ্জন, অতি দৃশ্যমান, অতি দৃশ্যমান, আবুলকে, আবুলকে
মাইক্রো মাইক্রো ওভেনে, প্লিজ কথা বললো না, মাইক্রো ওভেনে রেখেছে। তো এইভাবে তুমি এটা কিন্তু আমার ক্রম অনুসারী মনে রাখতে হইব, তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো এলোমেলো করা যাইবে না। এই কারণে এটার একটু সাজায় নিছি। কি লিখছি? গরমে রঞ্জন। তো গরমের মধ্যে রঞ্জন হইছে একজন ব্যক্তির নাম, অতি দৃশ্যমান আবুলকে, মানে মোটাসোটা আবুলকে। আবুল যদি মোটাসোটা হয় তারে দেখতে কি দেখা যাবে? অতি দৃশ্যমান দেখা যাইতো না। তো গরমে রঞ্জন অতি দৃশ্যমান আবুলকে কই নিয়ে ঢুকাই রাখছে? মাইক্রোওভেনে রেখেছে। তো এখানে গরমে দিয়ে হইতেছে গামা রশ্মি, গরমে দিয়া হইতেছে কি রশ্মি? গামা রশ্মি। গামা রশ্মি। রঞ্জন মানে হইতেছে এক্স-রে রশ্মি। রঞ্জন রশ্মি মানে এটা রঞ্জন মানে রঞ্জন রশ্মি, যার ইংরেজিতে আমরা কি বলি? রঞ্জন মানে রঞ্জন রশ্মি, তবে ইংরেজিতে আমরা তারে বলি কি রশ্মি? এক্স-রে রশ্মি। আর অতি দিয়ে হইতেছে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। আচ্ছা, দৃশ্যমান দিয়ে তো আমার দৃশ্যমান রশ্মি। অতি দৃশ্যমান মানে কি রে? অতি দৃশ্যমান আবুলকে বলতে মোটাসোটা আবুলকে, অতি দৃশ্যমান আবুলকে মানে দৃশ্যমান দিয়ে দৃশ্যমান রশ্মি, আবুলকে দিয়ে হইতেছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। আর মাইক্রোওভেনে দিয়ে হইছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রেখেছে দিয়ে হইতেছে রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ। আচ্ছা, তো এখন যত এই দিকে যাবো, দেখো যত আমি এই দিকে যাবো আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বো, যত এইদিকে যাবো আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বো। তো গরমে দিয়ে হইতেছে গামা রশ্মি, রঞ্জন দিয়ে হইতেছে রঞ্জন রশ্মি, অতি দিয়ে হইতেছে অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান দিয়ে দৃশ্যমান রশ্মি, আবলকে দিয়ে অবলোহিত রশ্মি, মাইক্রোওভেনে দিয়ে মাইক্রোওয়েভ, আর রেখেছে দিয়ে হইতেছে কি রেডিও তরঙ্গ। তো এগুলার একটু ইংরেজিতেও লেখা রাখি, অনেক সময় এমসিকিউ তে অপশনটা ইংরেজিতে আসতে পারে, যেমন ধরো গামা, গামারে, গামারে। রঞ্জন মানে এক্স-রে, রঞ্জন মানে এক্স-রে। অতি মানে অতি বেগুনি মানে আলট্রা ভায়োলেট রে, আলট্রা ভায়োলেট রে। দৃশ্যমান মানে ভিজিবল রে, ভিজিবল রে। অপশনে গিয়া দেখবা ইংরেজি মাইরা দিছে, তাইলে বিপদ পড়ে যাবে, ঠিক আছে। আর অবলোহিত মানে কি? ইনফ্রারেড, ইনফ্রারেড রে। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর এটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কই পাওয়া যায় রে? রেডিও ওয়েভ ফোন করলে রেডিও ওয়েভ, ঠিক আছে, ফোনেই আছে রেডিও ওয়েভ, ঠিক আছে। তাইলে আমরা যত এদিকে যাবো, বোঝার চেষ্টা করো, যত এদিকে যাবো আমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইব, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তো দেওসান এখানে যে এটাই হইতেছে আমার কি? তাড়িৎচুম্বকীয় বর্ণালী। তারে কি অনুসারে সাজাইছি আমরা? তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্য, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের বিবেচনায় তারে ছোটর থেকে বড়র দিকে সাজাইছি। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মি। আর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও ওয়েভ। বুঝতে পারছি? তোমার কিন্তু এটাই এমসিকিউ আসবো, যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। এখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এখন যত এইদিকে যাবো তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। গামা রশ্মির তুলনায় রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রঞ্জন রশ্মির তুলনায় অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অতিবেগুনি রশ্মির তুলনায় দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন শুধু যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কোয়েশন আসবে ব্যাপারটা এরকম না। একটু লক্ষ্য করে দেখো তো, আমরা কি এই সূত্রটা পড়ছি না? E is equal to hc by lambda। হ্যাঁ, তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক।
তাইলে যত এদিকে যাবো রশ্মিগুলার শক্তি বাড়বো না কমবো? এদিকে গেলে ওই দেখো, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কি হইব? কমবো। কারণ তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তির মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি কিনা? তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তির মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এদিকে গেলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাইলে আমরা এদিকে গেলে শক্তি কি হইব? যত এদিকে যাবো শক্তি হ্রাস পাবে, শক্তি হ্রাস পাবে, শক্তি হ্রাস পাবে। এখন তোমরাই বলো, যদি আমি প্রশ্ন করি যে ভিজিবল রে আর ইনফ্রারেডের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? ভিজিবল রে আর ইনফ্রারেড রে এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? ইনফ্রারেড রে। কিন্তু শক্তি বেশি কার? ভিজিবল। বুঝতে পারছি? তো এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দেখো f = c/λ পড়ছি কিনা এটা আমরা? f = c/λ। তাহলে ল্যামডার সাথে আবার কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? তাইলে এদিকে যত যাবো তরঙ্গ, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বো, যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কি পাইবো? কম। বুঝতে পারছি? তাইলে আমরা যত এইদিকে যাবো, যত এদিকে যাবো শক্তি তো হ্রাস পাবেই, সাথে কি কি হ্রাস পাইবো? কম্পাঙ্ক হ্রাস পাইবো। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হ্রাস পাবে। তো তোমার কিন্তু এই জায়গা থেকে তো মূলত এমসিকিউই আসবে, যে ধরো যে এমসিকিউ আসবে নিচের কোন ক্রমটি সঠিক? তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? তো অপশনে হয়তো তোমার অনেকগুলা ক্রম থাকবে, যে ক্রমটা সঠিক এটা তোমার ব্যাখ্যা করতে হবে। তো এটা এলোমেলো ভাবে শিখলে হইতো না, এটা একটা তার ছোটর থেকে বড় তার তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা মিলাই শিখতে হইব। বুঝতে পারছো কিনা? এই কারণেই ছন্দ আকারে এটারে আমরা ফিক্সড করে নিছি। গরমে রঞ্জন অতি দৃশ্যমান আবুলকে মাইক্রোওভেনে রেখেছে। তো এখন এদিকে যত যাবো কি বাড়বো? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বো, কিন্তু শক্তি এবং কম্পাঙ্ক কি পাইবো? হ্রাস পাইবো। বুঝতে পারছি কিনা? তাহলে এই জায়গা থেকে এমসিকিউ আসলে আমরা পারবো। এখন আসো এখানে, আচ্ছা এই রশ্মিগুলার মধ্যে সবগুলারে চোখে দেখি নাকি একমাত্র দৃশ্যমান রশ্মিটারে চোখে দেখি? আর এই সবগুলাই কিন্তু কি আমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? তাদের রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাইছি, আর যে চারটা পাইছি এটারই আমরা বলতেছি গিয়ে কি? তাড়িৎচুম্বকীয় বর্ণালী, তাড়িৎচুম্বকীয় বর্ণালী বা স্পেকট্রাম। বুঝতে পারছি? মুসাই দেই? আচ্ছা এখন আসো এই দৃশ্যমান রশ্মির যে এই দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা কত থেকে কত জানি? 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার। তো আমাদের যে কাজটা করতে হইব, দেখো এই দৃশ্যমান রশ্মির অন্তর্গত কারা? দৃশ্যমান রশ্মির অন্তর্গত কারা? বেনি, বে, নি, আ, স, হ, ক, লা। অর্থাৎ বে, নি, আ, স, হ, কলা এইগুলো হইতেছে দৃশ্যমান রশ্মির কি অন্তর্গত। তো এখন এখানে আমরা বে দিয়া কি বুঝি? বেগুনি, বেগুনি। নি দিয়া নীল, আ দিয়া আসমানি, স দিয়া কি সবুজ, হ দিয়া হলুদ, ক দিয়া কমলা, আর লা দিয়া লাল। আচ্ছা এখন দেখো কার তরঙ্গ দৈর্ঘ্য কি এটা তুমি জানো? কার তরঙ্গ দৈর্ঘ্য কি এটা তোমার অবশ্যই কি থাকতে হবে? জানা থাকতে হবে এমসিকিউর জন্য। ইভেন তুমি যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়নেও তুমি যদি বর্ণ নির্ধারণ করতে চাও তাইলেও কিন্তু তোমার এটা লাগবে। ঠিক আছে? এবং ফিজিক্স অধ্যায়ে তোমার এখান থেকে এমসিকিউ আসবে যে অমুক বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত। তো এটা মনে রাখার জন্য আমরা যে কাজটা করবো, ফোন নাম্বারের মতো একটা জিনিস মনে রাখবো, 44 26 50 75 15 57। মনে থাকবে 44 26 50 75 15 57, দুই ভাগে ভাগ করে রাখবা। 44 26 50 75 15 57। এখন দেখো তো এই দৃশ্যমান রশ্মি শুরু হয় কত দিয়া? দৃশ্যমান রশ্মি শুরু হয় কত দিয়া? 380 দিয়া। 380 সাথে যোগ করো 44, কত আসে? 424, 424, 424 ন্যানোমিটার। তাইলে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 424 ন্যানোমিটার হয়, এটা মূলত বেগুনি আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছি?
এখন লেখো 424, এখানে লেখো 424, 424-এর সাথে যোগ করে দাও 26, তাহলে কত হয়? 450 ন্যানোমিটার। তাহলে এই রেঞ্জের মধ্যে যে আলোগুলা, অর্থাৎ যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 424 থেকে 450-এর মাঝে, তারা মোটামুটি কি হয়? নীল। কি বর্ণের? নীল বর্ণের হয়। এখন 450টা এখানে লেখো, 450-এর সাথে এখন যোগ করে দিবা কত? 50, তাহলে কত হইব আমার? 500। এখন 500টা এখানে লেখো, 550-এর সাথে যোগ করে দিবা কত? 75, তাহলে কত হইব আমার? 575। তারপরে আসো যে 575টা এখানে আমি লিখলাম, তার সাথে যোগ করে দিব কত? 15, তাহলে কত হইব আমার? 590। 590টা এখানে লিখলাম, তার সাথে যোগ করে দিলাম কত? 57, তাহলে কত আমার? 647 ন্যানোমিটার। এখন 647 যদি আমি এখানে লিখি, 647 থেকে লাস্ট কি আমার? 780 না? ওই দেখো দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো আমার মনে থাকে, শেষটা কি 780 না? তাহলে 647 থেকে 780 হইতেছে আমার কার তরঙ্গ দৈর্ঘ্য? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছি? এখন যত নিচের দিকে যাবো, যত নিচের দিকে যাবো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবো? বাড়বে। ল্যামডা কি হবে? বাড়বে। আর ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাইলে এফ কি হইব? কমবো, এফ কমবে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে নিচের দিকে আসলে যদি শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, নিচের দিকে আসলে যদি কি বাড়ে? তরঙ্গ দৈর্ঘ্য। নিচের দিকে আসলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে নিচের দিকে আসলে শক্তি কি হইব? কমবো, কমবে, শক্তি কমবে। দেখো বুঝছি কিনা? তো এখান থেকেও কিন্তু সেম টাইপের এমসিকিউ তোমার আসতে পারে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবার থেকে এমসিকিউ আসলে এই অংশগুলোর থেকে আসতে পারে। বুঝতে পারছি কিনা? আর এই তরঙ্গ দৈর্ঘ্য তুমি এমনি সারাদিন গাছের পাতা সবুজ মনে রাখলে, মানে মনে রাখার চেষ্টা করলে তুমি মনে রাখতে পারতা না। তো তুমি এটা মনে রাখবা 44, 26, 50, 75, 15, 57। আর এই জায়গাটা মনে রাখবা যে দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয় 380 থেকে, শেষ হয় কত আমার? 780। তো এই স্পেকট্রাম বা বর্ণালী কথাটা সর্বপ্রথম কে বলছিল? বিজ্ঞানী নিউটন। এই প্রিজম পরীক্ষার মাধ্যমে। কি পরীক্ষার মাধ্যমে? প্রিজম পরীক্ষার মাধ্যমে। প্রিজম, একটা প্রিজম নিয়ে দেখবা, তার মধ্যে সাদা আলো পড়লে এই দিকটা কিন্তু বাহির হওয়ার সময় সাদা আলো বাহির হয় না, বিভিন্ন বর্ণের আলো বাহির হয়। আর এই অনেকগুলা বর্ণের সমাহারে আমরা কি বলতে পারি? বর্ণালী। তবে বাস্তবে আসলে বর্ণালীর পরিধিটা আরো বেশি। এগুলা তো আমরা চোখে দেখি, এগুলা তো বর্ণালী, সাথে যেগুলা চোখে দেখি না, এগুলো কি আমার তাড়িৎচুম্বকীয় বর্ণালীর অংশ। শেষ কিনা তোমাদের? মোছাই দেই। আচ্ছা, তাইলে দেখো এখান পর্যন্তই ছিল, প্লিজ এদিকে মনোযোগ, এখান পর্যন্তই ছিল তাড়িৎচুম্বকীয় তরঙ্গের, তাড়িৎচুম্বকীয় বর্ণালীর আলোচনা। তাড়িৎচুম্বক এটাই, এই চারটারই আমরা বলি তাড়িৎচুম্বকীয় বর্ণালী। এবং এখানে আমাদের কোন ধরনের এমসিকিউ টেমসিকিউ আসতে পারে এগুলা নিয়ে আলোচনা করছি, এগুলো একটু মাথায় রাখবা। এখন আমরা যেমন নতুন আরেকটা জিনিস, যেটার বলা হয় তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করব। মোছাই দেই এটা। তাহলে তাড়িৎচুম্বকীয় বর্ণালী কি বুঝছি আমরা? এখন আমরা বোঝার চেষ্টা করব তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, দেখো তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তো তরঙ্গ মুখ কাকে বলে? তরঙ্গের উপর, তরঙ্গের উপর অবস্থিত, তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ, সমদশা সম্পন্ন
কণাগুলোর তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলোর সঞ্চার পথকেই তরঙ্গমুখ বলে। সঞ্চার পথকেই তরঙ্গমুখ বলে। দেখো এখন আমরা বোঝার চেষ্টা করি কি হয়। এই সংজ্ঞাটা যা লেখলাম তাই একটু বোঝার চেষ্টা করি। একটা পুকুরে যদি আমরা একটা ঢিল দেই তখন এরকম ঢেউয়ের সৃষ্টি হয় না? একটা শান্ত পুকুর, মাঝখানে একটা ঢিল দিলাম, মাঝখানে একটা কি দিলাম? ঢিল দিলাম। তো ঢিল দিলে এরকম কিসের সৃষ্টি হয়? ঢেউয়ের সৃষ্টি হয়। এবং ঢেউগুলা এরকম কি বৃত্তাকার আকারে ছড়ায় পড়ে না? মাঝখানে একটা ঢিল দিলে এটা বৃত্তাকার আকারে পুরা পুকুরে ছড়ায় পড়ে এবং এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয়। তো ধরো যে অনেকটা দেখতে এরকম, এইখানে ঢিলটা পড়লো, তারপর ধরো যে আমি এই দৃশ্যটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো একটু এখানে ধরো যে এইখান থেকে তাইলে এই দেখো পুরা এখানে একটা ডিল পড়ছে আর এইটা ঢেউ আকারে পুরা ইয়েতে কি পড়তেছে? ছড়ায় পড়তেছে। এখন দেখো তো এই যে এটা হচ্ছে কি তরঙ্গের চূড়া, আর এটা হচ্ছে কি খাঁজ। আচ্ছা, তাহলে এইখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা কি আছে? তরঙ্গের চূড়া। তো এই যে কণাগুলা দেখতে পাইতেছ না, তারা কিন্তু সমদশা সম্পূর্ণ কণা। কেন সমদশা সম্পূর্ণ কণা? কারণ তারা তরঙ্গ শীর্ষতে আছে বা চূড়াতে আছে। বুঝতে পারছি কিনা? আর একটা জিনিস হইতেছে, তাইলে বলতে পারো স্যার এইটাও তো তরঙ্গ কি আছে? চূড়াতে আছে। এই কণাটা তো তরঙ্গে চূড়াতে আছে, তাইলে এই কণাটা আর এই কণাটা কি সমদশা সম্পূর্ণ? না। কেন না? কারণ এই যে আমার উৎস থেকে তার দূরত্ব যতটুকু, তার দূরত্ব যতটুকু, তার দূরত্ব ততটুকু, তার দূরত্ব কি ততটুকু। অর্থাৎ এই তরঙ্গ শীর্ষের উপর যে কণাগুলা আছে, এখানে সবগুলা কণা কিসের উপর আছে? তরঙ্গ শীর্ষের উপর, এবং উৎস থেকে তাদের দূরত্ব কি? সমান। এই কারণে তারা সমদশা সম্পূর্ণ কণা। বুঝতে পারছি? কিন্তু এই দুইটা পরস্পর সমদশা সম্পূর্ণ কণা না। কেন? কারণ সেও তরঙ্গ শীর্ষে আছে, সেও তরঙ্গ শীর্ষে আছে, কিন্তু উৎস থেকে তাদের দূরত্ব কি সমান? উৎস থেকে তার দূরত্ব কি সমান? সমান না। তাহলে তারা পরস্পর সমদশা সম্পূর্ণ কণা না। কিন্তু তারা পরস্পর কি সমদশা সম্পূর্ণ কণা? কারণ তারা প্রত্যেকেই কি আছে? তরঙ্গ শীর্ষতে আছে এবং উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কি? সমান। এই কারণে তারা হচ্ছে সমদশা সম্পূর্ণ কণা। এখন এই যে সমদশা সম্পূর্ণ কণা আছে না, সমদশা সম্পূর্ণ কণারে আমি যদি এখন এইভাবে যুক্ত করে দিই, এইভাবে ধরো যে আমি যুক্ত করে দিলাম, আগেই যুক্ত করে দিয়ে দিছি, এখন আমি আবার দেখাইতেছি। এই সমদশা সম্পূর্ণ কণা কি এখানে শুধু চারটা না, অসংখ্য এরকম সমদশা সম্পূর্ণ কণা পাবো। এখানে তরঙ্গ তো আর চারটা হইতো না, এরকম অসংখ্য কি হইব? তরঙ্গ হইব। তাইলে এখানে সমদশা সম্পূর্ণ কণা আমি অনেকগুলা পাবো না? সবগুলা কণারে যদি আমি যুক্ত করে দিই, তাইলে যে পথটা পাওয়া যায় এটারই আমরা কি পথ বলি? সঞ্চার পথ। আর এই জিনিসটারই বলা হয় ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। বুঝতে পারছি? একইভাবে দেখো স্যার এই কণাটা, এই কণাটা, এই কণাটা, এই কণাটা, তারা কি আছে? সমদশায় আছে না? কারণ এই কণা, এই কণা, এই কণা, এই কণা উৎস থেকে তাদের দূরত্ব, উৎস থেকে তাদের দূরত্ব কি? উৎস থেকে তাদের দূরত্ব কিন্তু কি? সমান। এবং তারা প্রত্যেকেই কি আছে? তরঙ্গ শীর্ষতে আছে। ঠিক আছে? তরঙ্গ শীর্ষতে আছে। তাইলে এখন এই যে সমদশা সম্পূর্ণ কণা, তাদের যদি এখন আমি যুক্ত করে দিই, আগে যুক্ত করে দিয়ে দিছি, সমস্যা হচ্ছে যেটা, এখন যদি আবার এই যুক্ত করে দিলাম, সমদশা সম্পূর্ণ কণাগুলোরে যদি যুক্ত করে দিই, তাহলে যে বৃত্তাকার পথটা আমরা পাইতেছি, ঠিক আছে, এটারই বলা হইতেছে কি? আমার একটা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথটারই আমরা কি বলতেছি? ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ। এখন তোমার মনে হইতে পারে স্যার তাইলে কি তরঙ্গ, তাইলে এখানেও কি দেখাইছি? তরঙ্গ শীর্ষের বিন্দুগুলা নিয়ে দেখাইছি বা চূড়ার। ঠিক আছে? এখানে এই তরঙ্গ খাজের বিন্দুগুলা কি তার তাইলে তরঙ্গ মুখ তৈরি করে না? অবশ্যই তৈরি করে। তার প্রত্যেকটা কণাই মানে প্রত্যেকটা সমদশা সম্পূর্ণ কণাই কি তৈরি করতে পারে? তরঙ্গ মুখ তৈরি করতে পারে। আচ্ছা, এটা কি আছে? তরঙ্গ খাজে আছে। এটাও কি আছে? তরঙ্গ খাজের কণা। এটাও তরঙ্গ খাজের কণা। এটাও কি তরঙ্গ খাজের কণা। এবং তাদের প্রত্যেকটি উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কি? উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব সমান না? ওকে, উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কিন্তু কি? সমান। এখন যদি তাদের তাহলে তারা কি আছে? সমদশায় আছে কিনা? তারা প্রত্যেকেই তরঙ্গ খাজের মধ্যে অবস্থিত কণাগুলা,
এবং প্রত্যেকে উৎস থেকে তাদের দূরত্ব কি সমান। এর মানে তারা কি দশায় আছে? সমদশায় আছে। বুঝতে পারছি? যেহেতু তারা প্রত্যেকই তরঙ্গ খাঁজে আছে এবং প্রত্যেকে উৎস থেকে কি আছে? সমান দূরত্বে আছে, তাইলে তারা কি আমার সমদশা সম্পূর্ণ কণা। এখন এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দিই, এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দিই, তাইলে এই যে আমি একটা পথ পাইছি না বৃত্তাকার, এই পথটারে আমরা কি বলি? সঞ্চার পথ। আর এটারই আমরা কি বলতেছি? তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছি কিনা? তো তাহলে আমরা বুঝতে পারছি তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্টটা কি। তো তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট হইতেছে আমাদের, তাহলে এখানে লিখছি তরঙ্গের উপর অবস্থিত। তাহলে দেখো এই তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণা। তাইলে এই যে তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণা, সমদশা সম্পূর্ণ কণাগুলোর কি পথ? সঞ্চার পথ। কণাগুলোর কি পথ? সঞ্চার পথ। সঞ্চার পথ, এই যে সমদশা সম্পূর্ণ কণাগুলারে আমি যুক্ত করে দেওয়ার পর একটা সঞ্চার পথ পাইছি, এটারই আমরা বলতেছি কি মুখ? তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছি? আচ্ছা, সামনে আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো আমরা যখন তার প্রকার বেতে যাবো। এই তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট 3 প্রকার। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কয় প্রকার? 3 প্রকার। দেখি কি কি। এখন আমরা আরো ভালো বুঝতে পারবো যে তরঙ্গ মুখটা। তরঙ্গ মুখ কয় প্রকার? 3 প্রকার। একটা হইতেছে গোলীয় তরঙ্গ মুখ, গোলীয় তরঙ্গ মুখ। আরেকটা হইতেছে আমার সমতল তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখ। ফ্যান দিয়া দো, সমস্যা নেই। সমতল তরঙ্গ মুখ। আরেকটা হইতেছে আমার চুঙ্গাকৃতি তরঙ্গ মুখ। চুঙ্গাকৃতি তরঙ্গ মুখ। তো গোলীয় তরঙ্গ মুখ কিরকম? দেখো, একটা মোমবাতি জ্বালাইলাম, ঠিক আছে? প্লিজ এদিকে একটু মনোযোগ দেই। একটা মোমবাতি জ্বালাইলাম, এখন মোমবাতির আলো কি শুধু ডানে বামে যায়? মানে একটা মোমবাতি জ্বালানোর পর তার আলো কি শুধু ডানে বামে যায় না? সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিকে ছড়াইয়ে পড়ে না? এরকম সব দিকে ছড়াইয়ে পড়ে না? তো দেখো এই, এবং এটারে ধরতে পারি আমরা একটা কি উৎস? বিন্দু উৎস। কি উৎস? বিন্দু উৎস। তো এই আমরা একটা মোমবাতি আঁকি দিই কত এখানে। আচ্ছা ঠিক আছে, এই যে মোমবাতি। এখন দাঁড়াও, আমরা আগে এটারে আচ্ছা, তাইলে দেখো এই যে মোমবাতিটা, এই মোমবাতি তো আলো ছড়াই দিতেছে। সে সামনে ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আলো ছড়াই দিতেছে না? কি আকারে? তরঙ্গ আকারে। কি আকারে? তরঙ্গ আকারে আলো ছড়াই দিতেছে। তাহলে দেখো প্লিজ এদিকে মনোযোগ। এই দেখো এই তরঙ্গ আকারে সে আলো ছড়াই দিতেছে। তো এদিকে এটাকে শুধু একদিকে ছড়াই দিব না সব দিকে ছড়াই দিব? সব দিকে ছড়াই দিব। তো আমি এখানে আপাতত 3টা আঁকলাম। তো এই দেখো স্যার, এই তরঙ্গের এটা কি শীর্ষ বিন্দুতে অবস্থিত? এটাও কি তরঙ্গ শীর্ষে? এটাও কি তরঙ্গ শীর্ষে? তাহলে এই 3টা কণা কি সমদশা সম্পূর্ণ কণা কিনা? এই 3টা কণা অবশ্যই সমদশা সম্পূর্ণ কণা, কারণ তারা প্রত্যেকই তরঙ্গ শীর্ষে আছে। প্রত্যেকই কিসে আছে? তরঙ্গ শীর্ষে আছে। এবং তারা উৎস থেকে সমান দূরত্বে আছে। উৎস থেকে কি দূরত্বে আছে? সমান দূরত্বে আছে। এই কারণে তারা সমদশা সম্পূর্ণ কণা। এখন এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি একটা যুক্ত করে দেই, তখন এইরকম একটা সঞ্চার পথ পাই না? এবং এই সঞ্চার পথটা কিন্তু কি? গোলীয়। তো এটা 2D চিত্র দেখে মনে হইতেছে বৃত্ত, কিন্তু আসলে তো বাস্তবে কি এই একটা মম জ্বালাইলে কি শুধু ডানে বামে আলো দেয়? ডানে বামে আলো দিলে না শুধু কি হইতো? বৃত্ত। সে তো ডানে বামে সামনে পিছনে দিলে আলো দিলে একটা গোলাকার, একটা ফুটবলের আকৃতির মতো আলোটা কি করে? ছড়াইয়া পড়ে। বুঝতে পারছেন? এরকম গোলাকার আলো কি করে? ছড়াইয়া পড়ে। তখন এটা মূলত হইতো তার, তাহলে তার তরঙ্গ মুখটা কি হইলো এখানে? গোলীয়। তার তরঙ্গ মুখটা কি হইলো এখানে? গোলীয়। একটু বাতিটা দিয়ে দাও, বাতিটা দিয়ে দাও, আলো কমে গেছে, বৃষ্টি আসতেছে। গতকালকে ওই বইয়ের ক্লাসটা রেকর্ড করতে চাইছিলাম।
কোন জায়গাতে পড়ে? আচ্ছা এখানে পড়ুক, সমস্যা নাই, এখানে পড়ুক, সমস্যা নাই। আর এখানে পড়তেছে না? আচ্ছা তাইলে এই যে তরঙ্গ মুখটা না, এটা একটা কি তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। সেম একইভাবে দেখো, তাইলে এই শুধু কি এই তরঙ্গ মুখটাই সৃষ্টি হবে না, এরকম অসংখ্য তরঙ্গ মুখ সৃষ্টি হতে পারে। যেমন ধরো এখানে আবার এটা কি সমদশা সম্পূর্ণ কণা, এবং তারা এই এই কণাগুলা যেমন তরঙ্গ শীর্ষতে আছে এবং উৎস থেকে সমপরিমাণ দূরত্বে আছে, তাইলে তারা সমদশা সম্পূর্ণ কণা। তাদের যদি যোগ করে দিই আমরা একটা সঞ্চার পথ পাই, সঞ্চার পথটা হইতেছে তরঙ্গ মুখ। এবং এটা কোন ধরনের তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। কোন ধরনের তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। তো এটা 2D চিত্র বলে এরকম বৃত্তের মতো মনে হইতেছে, আসলে কিন্তু এটা এরকম কি গোল। বুঝতে পারছি? যেমন ধর একটা বাল্ব, ওই যে বাতিটা, ঠিক আছে, এটার থেকে আলোটা কি, এটার থেকে আলোটা কি এরকম গোলাকার ভাবে চতুর্দিকে কইতেছে, ছড়াইয়া পড়তেছে। আচ্ছা এটা গেল তাহলে আমার গুলীয় তরঙ্গমুখ। এখন আসো সমতল তরঙ্গমুখ। তো গুলীয় তরঙ্গমুখের জন্য বিন্দু উৎসটা কাছে হইতে হয়, মানে উৎসটা কি হইতেছে? কাছে। এই জিনিসটা মনে রাখবা, উৎস কি হইতে হয়? কাছে। উৎসটা কি থাকতে হয়? কাছে থাকতে হয়। এবং উৎসটা হইতে হয় বিন্দু উৎস। উৎসটা হইতে হয় কি উৎস? বিন্দু উৎস। বুঝতে পারছি? গুলীয় তরঙ্গ মুখ তুমি পাওয়ার জন্য উৎসটা তোমার কি থাকতে হবে? কাছে। অর্থাৎ একটা বাতির কাছে যে তরঙ্গ মুখগুলা পাবা, এগুলা মোটামুটি সবগুলাই কি পাবা? মানে একটা বিন্দু উৎস থেকে যে, মানে একটা বিন্দু উৎস থেকে আলোক নির্গত হইতাছে, এই বিন্দু উৎসের কাছে যখন তুমি ওয়েভ ফ্রন্ট আঁকবা, তখন এইগুলা কি হইব? গোলাকার বা গুলীয় তরঙ্গ মুখ হইব। বুঝতে পারছি কিনা? বা গোলকের মতো। ক্লিয়ার? তাইলে গুলীয় তরঙ্গ মুখ পাওয়ার জন্য উৎস কাছে হইতে হইব, এবং উৎসটা কি হইতে হইব? বিন্দু উৎস। আচ্ছা এখন আসো সমতল তরঙ্গ মুখ। সমতল তরঙ্গ মুখের পাওয়ার জন্য উৎসটা হইতে হইব দূরে। উৎসটা কাছে হইলে হইব না। বুঝতে পারছো? আলোর উৎসটা কি হইতে হইব? দূরে। উৎসটা কি থাকতে হইব? দূরে। উৎসটা দূরে থাকতে হইব। এটা যে কোনো ধরনের উৎস হইতে পারে, উৎসটা কি হইতে হইব? দূরে হইতে হইব। যেমন ধরো এই সূর্য, এটা হইতেছে সূর্য, সান। তো অনেক কি আছে সূর্যতে, অনেক সূর্য কি আছে? অনেক দূরে আছে না? সূর্য তো আমাদের থেকে অনেক দূরে আছে। তো এটা বোঝানোর জন্য মাঝখানে একটা লাইন ব্রেক দিলাম। অনেক দূরে আছে এটা বোঝানোর জন্য মাঝখানে একটা লাইন ব্রেক দিলাম। তো এই সূর্যের থেকে এরকম অনেকগুলা সূর্য, অনেক দূর থেকে যখন, অনেক দূরবর্তী উৎস থেকে যখন আলোক রশ্মি আসে, কিসে আসে? সমান্তরালে আসে না? কথাটা বুঝাইতে পারছি? অনেক দূর থেকে যখন আলোক রশ্মি আসে, আলোক রশ্মি কিন্তু কিসে আসে? সমান্তরালে আসে। তো সূর্য তো আমাদের থেকে অনেক দূরে, তাহলে উৎসটা অনেক দূরে। এই দূরবর্তী উৎস থেকে যখন আলোক রশ্মি আসবে পৃথিবীতে, তাইলে তার অনেকটাই, তার রশ্মিগুলা কি হয়ে যাবে? আমার সমান্তরাল। আর মাঝখানে ব্রেক দিয়ে বুঝাইলাম আর কি, যেটা অনেকটা কিসে আছে? দূরে আছে। আচ্ছা তাইলে এখন দেখো তো, এই এখন এই একটা তরঙ্গ, এইটাইতেছে আমার তরঙ্গ, তরঙ্গ আকারে আসছে। এখন এই ব্যাপারটা দেখো, এটা কি আছে? তরঙ্গ খাজে আছে, এটাও তরঙ্গ খাজে আছে, এটাও তরঙ্গ খাজে আছে। এই তিনটা কণাই তরঙ্গ খাজের মধ্যে আছে না? এটা কি ইয়োর মধ্যে পড়ে গেছে? আলোর মধ্যে পড়ে গেছে? দেখা যায়? দেখা যায় তো ঠিকঠাক ভাবে? আচ্ছা তাহলে এই তিনটা রশ্মি কিসে? তরঙ্গ খাজের মধ্যে পড়ে গেছে না? আচ্ছা এই যে তরঙ্গ খাজের মধ্যে পড়ছে, এবং তাইলে এই তিনটা কণা সমদশা সম্পূর্ণ কিনা? এখানের এই তিনটা কণা সমদশা সম্পূর্ণ কণা কিনা? কেন? কারণ তিনটাই তরঙ্গ খাজে আছে এবং উৎস থেকে সমপরিমাণ কি আছে? দূরত্বে আছে। বুঝতে পারছি? এখন যদি এই তিনজনরে যদি আমরা যুক্ত করে দেই, এই তিনটা কণারে যদি যুক্ত করে দিই, আমরা একটা তল বিবেচনা করি। একটা কি বিবেচনা করি? তল। তাহলে যে তলটা পামো এটাই হইতেছে আমার কি? সমতল তরঙ্গমুখ। তো এটারে যদি আমরা একটা 3D দেওয়ার চেষ্টা করি, এই দেখো এখানে তাইলে এইরকম সামনে, এটা হচ্ছে একটা ইয়র মতো আর কি, এরকম দেখো, এরকম তার সামনে এরকম একটা তলের মতো। এই সমদশা সম্পূর্ণ কণাগুলা এরকম একটা কি তৈরি করছে? তল তৈরি করছে। এই তলটাই হইতেছে আমার কি মুখ? সমতল তরঙ্গ মুখ। বুঝতে পারছি কিনা? এই তলটা হইতেছে সমতল তরঙ্গ মুখ। এই থেকে আমার সমদশা সম্পূর্ণ কণা, সমদশা সম্পূর্ণ কণাগুলার আমি ভাবে যুক্ত করে দিয়া একটা তল কল্পনা করতেছি এরকম ভাবে তরঙ্গের সামনে। মানে এই অর্থাৎ এই তলের উপর যতগুলা কণা আছে, এই তলের উপর যতগুলা কণা আছে সবগুলা কি আমার সমদশা সম্পূর্ণ কণা।
এবং এই তলটা হইতাছে কি আমার সমতল তরঙ্গ মুখ। ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে তোমার এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে। দেখো, তাইলে সমতল তরঙ্গ মুখ পাওয়ার জন্য উৎস কি হইতে হবে? দূরে, এবং উৎসটা যে কোনো প্রকৃতির হইতে পারে, বিন্দু প্রকৃতির হইলো কোনো কি নাই, সমস্যা নাই, বিন্দু উৎস হইতে পারে, কোনো সমস্যা নেই, বিন্দু উৎস। এখান থেকে যে এমসিকিউটা আমার আসতে পারে, দেখো, তরঙ্গ মুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? তরঙ্গ উৎসের সাথে এই তরঙ্গ মুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে আছে? ওই দেখো, এটা তো ইনার বোঝা যাইতেছে না, তরঙ্গ মুখ কিন্তু এটা, ওই তো তরঙ্গ মুখ কিন্তু এটা, বুঝতে পারছি? মানে এই কণাগুলারে যুক্ত করে একটা সমতল কল্পনা করছি, এই দিক থেকে অসংখ্য আলো আসতেছে, এই আলোগুলার এখানে আইসা পড়ছে, মানে এখানে পড়ছে, ধরো যে তো এইটার উপর যে যতগুলা সমদশা সম্পূর্ণ কণা আছে, এটা নিয়ে একটা কি হইছে, তল হইছে, এটা এই সমতলটারই আমরা বলতেছি কি সমতল তরঙ্গ মুখ। তাইলে এই সমতল তরঙ্গ মুখের সাথে বা তরঙ্গ মুখের সাথে এই তরঙ্গের দিকটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে না? বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউ আসবো যে তরঙ্গ মুখ ও তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি বা সমকোণ, যাই বলি না কেন। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, তো আবার ভাইবো না যে একমাত্র সমতল তরঙ্গমুখী মনে হয় কি থাকে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এটা না, এটা যে কোনো তরঙ্গমুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। এটাই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো তরঙ্গমুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। বুঝতে পারছি কিনা? এখন আসো যে চুঙ্গাকৃতি তরঙ্গমুখ। কি আকৃতির তরঙ্গমুখ? চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। এটার উৎস কি জানো? এটার উৎস হইতাছে সরল রৈখিক উৎস হইতে হইব। কি উৎস? সরল রৈখিক উৎস। আচ্ছা, সরল রৈখিক উৎস কি হইতে পারে রে? একটু আমাদের বাস্তবে একটু চিন্তা করে দেখো তো। এটা তো বুঝলাম যে বিন্দু উৎস ধরো যে টিউবলাইট, বিন্দু উৎস ধরো যে এই ধরনের যে বাল্বগুলা, গোলাকার বাল্বগুলা। আর সরল রৈখিক উৎস কি? সরল রৈখিক উৎস হইতাছে সরল রৈখিক উৎস হইতাছে আমার ওই যে টিউবলাইট গুলো আছে না আগের গোলাকার, মানে এরকম রডের মতো, ওই যে এখানে আছে, এটা তো ক্যামেরা দেখা যায় না, ওই যে এই টিউবলাইটটা এরকম, বুঝতে পারছো কিনা? এরকম রডের মতো যে টিউবলাইটটা, তো এটা কি একটা সরল রৈখিক না, উৎস না? তো এরকম সরল রৈখিক উৎস থেকে মূলত তৈরি হয় গিয়া কি চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। তো কিরকম? ধরো যে এই থেকে আমার একটা উৎস, এই ধরে নিলাম আমার একটা টিউবলাইট, এটা আমার টিউবলাইটটা, এটা কি একটু বেশি বাজে হয়ে গেল গা? আচ্ছা যাই হোক, দেখো এটা হইতেছে কি একটা টিউবলাইট। এখন এটা চতুর্দিক থেকে আলো ছড়ায় পড়তেছে কিন্তু। আচ্ছা, এরকম এই যে আমার সিলিন্ডার আকৃতির বা এরকম যে রডের মতো যে টিউবলাইট গুলা, এগুলা কি শুধু একদিক থেকে আলো দেয় না, তার সব দিক থেকে আলো বাহির হয়, সব দিক থেকে আলো বাহির। তাহলে এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে। তাহলে এই বরাবরে যে একটা সমতল হয়, এটারই বলা হয়, এই বরাবরে যে একটা সমতল আমরা যে পাই, মনে করো এই বরাবর যে একটা তল পাই, এখান থেকে আলোটা কি হইতেছে এইভাবে ছড়ায় পড়তেছে না? এই যে আমার একটা তল পাইতেছি, তলটা হইতেছে চুঙ্গাকৃতির কি মুখ? তরঙ্গমুখ। সেম আমরা ইচ্ছা করলে এখানেও এই তরঙ্গমুখটা এখানেও আঁকতে পারি। ওই তো এদিকে আলো, এদিকে আসতেছে। তাহলে এটাও কি আমার আরেকটা চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। বুঝতে পারছি কিনা? বুঝছি তো তাহলে বিষয়টা, চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। ওকে, ক্লিয়ার? তাইলে তো এটাই ছিল আমাদের তরঙ্গমুখের প্রকারভেদ। তরঙ্গমুখ 3 প্রকার: গোলীয় তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ, চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। তো গোলীয় তরঙ্গমুখের উদাহরণ হিসেবে আমরা একটা মোমবাতি নিছি, সমতল তরঙ্গমুখ হিসেবে আমরা একটা দূরবর্তী উৎস নিছি, দূরবর্তী উৎস হিসেবে কারে নিছি? সূর্যরে। আর চুঙ্গাকৃতির তরঙ্গমুখের জন্য উৎসটা কি হইতে হবে আমার? সরল রৈখিক। কি রৈখিক? সরল রৈখিক, যেমন একটা টিউবলাইট আর কি। বুঝতে পারছি?
ইহান পর্যন্তই ছিল আজকে আলোচনা, ইহান পর্যন্তই থাক, কালকে আমি বিস্তারিত দেখাম। ঠিক আছে, আজকে আমরা তাড়িৎ চুম্বকীয় বর্ণালী এবং তরঙ্গ মুখ পর্যন্ত দেখলাম, তরঙ্গ মুখের প্রকারভেদ। নেক্সট ক্লাসে আমরা হাইগেন্সের নীতি দ্বারা প্রতিফলন প্রতিসরণের সূত্রগুলা আমরা প্রমাণ করার চেষ্টা করবো আর কি। ওকে।